ভাইয়া। হ্যাঁ বলো ভাইয়া। হ্যাঁ আমরা তাহলে ক্লাসটা শুরু করে ফেলি, এবং ক্লাসের শুরুতে হচ্ছে আমরা ফার্স্টে 3টা ম্যাথ দ্বারা শুরু করতেছি, এবং 3টা ম্যাথ সলভ করে আমরা হচ্ছে ক্রোমাটোগ্রাফি নিয়ে ডিসকাশন শুরু করব। সো চলো শুরু করে দেওয়া যাক। আমাদের ফার্স্ট ম্যাথটা হচ্ছে আমাদের ম্যাথ নাম্বার 4, এবং ম্যাথ নাম্বার 4টা একটু যদি খেয়াল করো ভালোভাবে, এটা হচ্ছে কুয়েট 18-19-এর একটা প্রবলেম। ম্যাথ নাম্বার 4 হচ্ছে আমাদের কুয়েট 18-19-এর একটা প্রবলেম, এবং প্রবলেমটাকে কিভাবে আমরা ওয়ার্কআউট করতে পারি। সো আগে প্রবলেমটা দেখি। আমাদের 1000 সেন্টিমিটার কিউব জলীয় দ্রবণে 30 গ্রাম দ্রব দ্রবীভূত আছে, এবং প্রতিবার, আচ্ছা অ্যাকচুয়ালি এটা বোঝা যাচ্ছে না ঠিক মতো, প্রতিবার, আমি এটা একটু এই সাইডে নিয়ে আসি, প্রতিবার 100 সেন্টিমিটার কিউব করে মোট 3বার 300 সেন্টিমিটার কিউব ইথার দ্বারা নিষ্কাশন করলে তোমাদের বলছে হচ্ছে কি পরিমাণ পদার্থ থেকে যাবে, মানে ওই দ্রবণে কি পরিমাণ পদার্থ থেকে যাবে, তার মানে অনিষ্কাশিত অনিষ্কাশিত ভরটা জানতে চাওয়া হয়েছে। এবং এখানে খেয়াল করো, যেহেতু তোমার হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্রে জলীয় দ্রবণের যে আয়তন আছে অর্থাৎ 1000 সেন্টিমিটার কিউব, আমরা যখন দ্বিতীয়বার নিষ্কাশন করব তখন ওই 1000 সেন্টিমিটার কিউবই থাকতেছে, এবং হচ্ছে আমাদের ইথার দ্রবণের আয়তনও চেঞ্জ হচ্ছে না। যেহেতু ভি এবং এস এর মানটা আমাদের তিন ক্ষেত্রে সিমিলার থাকতেছে, তার মানে আমরা আমাদের এখানে মাস্টার ইকুয়েশনটা ইউজ করতে পারি। সো যেহেতু দেখো 1000 সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে আমাদের ভি এর পরিমাণটা, ভি এর আয়তন, আমাদের জলীয় দ্রবণের আয়তন 1000 সেন্টিমিটার কিউব। সো এটাকে আমরা লিখে ফেললাম পাশে। 1000 সেন্টিমিটার কিউব হচ্ছে আমাদের ভি এর আয়তন। তারপরে খেয়াল করি আমাদের প্রতিবার 100 সেন্টিমিটার কিউব করে মোট 3বার 300 সেন্টিমিটার কিউব ইথার দ্বারা নিষ্কাশন করা হলো। তার মানে এখানে এস এর আয়তন কত হবে, 300 হবে না 100 হবে বলতো? 300 ইউজ করবো 100। না? অবশ্যই 100 ইউজ করবো, কারণ 100 করে আমি পারফর্ম করতেছি মেইনলি টাস্কটা। সো এস এর আয়তনটা অবশ্যই 100 হবে তোমার। সো এটা হবে তোমার 100 সেন্টিমিটার কিউব, ঠিক আছে? আর তোমার হচ্ছে মোটামুটি সব ইনফরমেশন দিয়ে দেওয়া আছে। আর আরেকটা জিনিস খেয়াল করো, বন্টন গুণাঙ্ক পানির অনুকূলে হচ্ছে 0.5 দেওয়া আছে। এটা একটু কনফিউজিং ল্যাঙ্গুয়েজ, যে বন্টন গুণাঙ্ক পানির অনুকূলে 0.25 বলতে আসলে কি বোঝানো হয়। এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে তোমার মানে পানিটা অ্যাকচুয়ালি উপরে আছে, মানে পানিতে হচ্ছে তোমার এখানে কোন দ্রব্য অ্যাকচুয়ালি আইসোলেট করছে সেটা বলে নাই, এখানে আয়োডিনের কথা বলে নাই, মানে এখানে অন্য যে কোনো ধরনের দ্রব্য হতে পারে। সো দ্রবের ঘনমাত্রা ইন অ্যাকুয়াস সলিউশন ডিভাইডেড বাই হচ্ছে আমাদের দ্রবের ঘনমাত্রা ইন, যেহেতু এখানে CCl4 আমাদের ইউজ করা হয়েছে, CCl4 এটার অনুপাতটা তোমার দেওয়া আছে 0.25। দেখো পানির অনুকূলে, মানে এটা কাইন্ড অফ একটু কনফিউজিং ল্যাঙ্গুয়েজ, বাট এই পানির অনুকূলে এই কথাটা দ্বারা আমরা বুঝতেছি যে পানিটা অ্যাকচুয়ালি এখানে উপরে আছে। তার মানে এটাকে তো হচ্ছে আমরা কেডি বলতেছি না, আমরা কেডি বলতেছিলাম কোনটা, উপরে CCl4 থাকবে, উপরে দ্রবের ঘনমাত্রা CCl4 ডিভাইডেড বাই হচ্ছে ওয়াটারে। ওইটাকে আমরা বেসিক্যালি কেডি বলতেছিলাম। তার মানে আমাদের ডিফাইন করা কেডি হচ্ছে কি হবে 1/0.25, কারণ ওটা ছিল উপরে আমাদের CCl4 এর দ্রবের ঘনমাত্রা ডিভাইডেড বাই ছিল আমাদের ওয়াটার সলিউশনে বা অ্যাকুয়াস সলিউশনে দ্রবের ঘনমাত্রা। এটা ছিল আমাদের ডিফাইনকৃত কেডির ভ্যালু, ঠিক আছে? এটা ছিল আমাদের কেডির ভ্যালু। আচ্ছা, সো কেডির মানটা আমরা পারফেক্টলি বের করে ফেললাম। এটা তোমার একটু কেয়ারফুল থাকতে হবে, না হলে এটা ভুল হয়ে যেতে পারে। সো এরপর আমরা কি করব বলতো, আমাদের হচ্ছে যেহেতু 3বারে কি পরিমাণ অনিষ্কাশিত থাকে, যেহেতু আমরা পদ্ধতি প্রসেসটাকে 3বার পারফর্ম করতেছি, এখানে WN এর জায়গায় লিখলাম W3 ইকুয়ালস টু লিখলাম হচ্ছে W ইনটু হবে আমাদের V ডিভাইডেড বাই হবে KD ইনটু S প্লাস V টু দি পাওয়ার কত হবে বলতো? 3বার পারফর্ম করলাম, 3। অবশ্যই যেহেতু 3টা আমাদের নিষ্কাশন সংখ্যা, তার আমাদের টু দি পাওয়ার হচ্ছে 3 এক্স্যাক্টলি। সো এখন দেখো আমাদের সব ভ্যালু দিয়ে দেওয়া আছে। আমাদের 30 গ্রাম দ্রব্য আছে, যেটা আমাদের প্রাথমিক ভর ছিল দ্রবের, সেটা হচ্ছে 30 গ্রাম। এরপর হচ্ছে আমাদের 1000 সেন্টিমিটার কিউব জলীয় দ্রবণ, যেটা ভি এর আয়তন ছিল অ্যাকচুয়ালি 1000 সেন্টিমিটার দিয়ে দিলাম আমরা। কেডির ভ্যালুটা হচ্ছে আমাদের, কেডির মানটা আমরা বের করে ফেলাম 1/0.25, এটা হচ্ছে আমাদের কেডির মান। এস এর মানটা আমরা বের করে ফেলছি, এস এর মান আমরা পাশে লিখে রাখছি, এস এর মান হচ্ছে আমাদের 100 সেন্টিমিটার কিউব প্লাস হবে আমাদের 1000। সো এটাকে আমরা কি করতেছি, হোল টু দি পাওয়ার 3 করতেছি। তাহলে আমাদের হচ্ছে এই 3বার পারফর্ম করার পর জলীয় দ্রবণে কি পরিমাণ পদার্থ থেকে যাবে অথবা অনিষ্কাশিত পদার্থের পরিমাণটা বের হয়ে আসবে। তাহলে বলতো এটা কত আসে? এই ভ্যালুটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের কত আসে? তো তোমরা যখন কোশ্চেনটা পাবা, মানে কোশ্চেনটা যখন আমি তোমাদের সামনে দেখাচ্ছি, তখন অ্যাকচুয়ালি তোমরা একটু ট্রাই করে দেখবা ম্যাথটা সলভ করে। এটা হচ্ছে 10.93 গ্রাম। এটা হচ্ছে আমাদের 3বার পারফর্ম করার পর জলীয় দ্রবণে এই পরিমাণটা থাকতেছে। খুবই সহজ একটা প্রবলেম, এটা কুয়েট 17-18 প্রবলেম ছিল, এবং কুয়েটে তোমার হচ্ছে 2019-এর আগে যে কোশ্চেন গুলো হতো সেগুলো এমসিকিউ ফরম্যাটই আসতো কোশ্চেন গুলো। সো এটা একটা এমসিকিউ ম্যাথ ছিল। সো এমসিকিউতে কুয়েটের এমসিকিউ গুলো আগে বেশ বড় বড় ছিল, কারণ কুয়েটে আগে হচ্ছে রিটেন প্রবলেম হতো না, এমসিকিউ প্রবলেম হতো। বাট এমসিকিউর যে ম্যাথ গুলো সেটা অনেকটা রিটেন ম্যাথের মতোই বড়। সো এটা ছিল মেইনলি হচ্ছে কুয়েটের একটা প্রবলেম। এরপর আমরা আসি,
সো এই প্রবলেমটা দেখো। ভাইয়া হ্যাঁ বলো ভাইয়া। ভাইয়া এখানে ঘন সেন্টিমিটার ইউজ করছেন কেন? আচ্ছা, ঘন সেন্টিমিটার হচ্ছে তোমার এমএল কে রেফার করে, বুঝছো? সেন্টিমিটার কিউব আর এমএল এটা হচ্ছে সেম ইউনিট। মানে এখানে হচ্ছে তোমার ঘন সেন্টিমিটার কিউব আর এমএল বা তুমি লিটার বা মিটার কিউব যেটা ইউজ করো অ্যাকচুয়ালি, সেটা কিন্তু কোনোটাই কোনো ইফেক্ট ফেলবে না। তার কারণ হচ্ছে উপরের নিচে এককটা কাটাকাটি চলে যাচ্ছে। দেখো এখানে তুমি যদি সেন্টিমিটার কিউবের জায়গায় লিটার বসো, 1000 লিটার, এসে বসা হচ্ছে তুমি 100 লিটার বসাও, আর ভিও যদি তুমি 1000 লিটার বসাও, লিটার লিটার তো কাটা চলে যাচ্ছে ভাইয়া। সো এটা অ্যাকচুয়ালি তোমার খুব একটা প্রবলেম হবে না। আচ্ছা, বুঝছি ভাইয়া। এখন আসি আমরা যে একটি জলীয় দ্রবণে, দেখো আমাদের ম্যাথ 5টা, একটি জলীয় দ্রবণে I2 এর ঘনমাত্রা দেয়া আছে 0.5 মোলার। সেটা হচ্ছে আমাদের I2 এর ঘনমাত্রা 0.5 মোলার, ঠিক আছে? এবং এই দ্রবণের 200 ml কে একবার নিয়ে, এই দ্রবণের 2000 ml কে একবার নিয়ে 500 ml CCl4 যোগ করে I2 নিষ্কাশন করা হলো। তোমার একটু ল্যাঙ্গুয়েজটা ভালো করে খেয়াল করো। একটি জলীয় দ্রবণে I2 এর ঘনমাত্রা দেয়া আছে 0.5 মোলার, এবং এই দ্রবণের 2000 ml কে নিয়ে তুমি 500 ml CCl4 যোগ করে I2 নিষ্কাশন করছো। তারপর তুমি অ্যাকচুয়ালি সেই প্রাপ্ত জলীয় দ্রবণ থেকে আবার 1000 ml কে আলাদা করে সেপারেট করলা। সেপারেট করে সেটাকে আবার 250 ml CCl4 যোগ করে আবারও নিষ্কাশন করলা I2। এবং দুই ক্ষেত্রে তোমাকে লাস্ট মুহূর্তে জানতে চাওয়া হয়েছে যে প্রাথমিক জলীয় দ্রবণে অর্থাৎ 2000 ml এ বিদ্যমান I2 এর কত শতাংশ নিষ্কাশিত হলো, অর্থাৎ আমাদের শুরুতে যে I2 ছিল, অর্থাৎ তুমি যে দুইবার নিষ্কাশন করলা, অর্থাৎ কত শতাংশ নিষ্কাশিত হলো। সো তোমরা আশা করি রিকল করতে পারতেছো এই যে প্রবলেমটা, এটা কিন্তু আমাদের ওই যে হচ্ছে ম্যাথ যে 3 নাম্বারটা সেটার মতোই একটা প্রবলেম, বাট আমরা আবার দেখতেছি যাতে তোমাদের আর প্রবলেম না থাকে এই প্রবলেমটাতে। সো আমরা যদি একটু খেয়াল করি প্রবলেমটা আমরা কিভাবে ওয়ার্কআউট করতে পারি। একটি জলীয় দ্রবণে I2 এর ঘনমাত্রা দেওয়া আছে 0.5 মোলার এবং 2000 ml হচ্ছে আয়তন, ঠিক আছে? তার মানে হচ্ছে 0.5 কে আমি যদি 2 দিয়ে গুণ করি, মানে 2 দিয়ে কেন, কারণ 2000 ml কে আমি লিটারে কনভার্ট করলাম, অর্থাৎ 2 লিটার। সো আমি এখানে বলতে পারি অ্যাকচুয়ালি হচ্ছে তোমার আমরা বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে প্রাথমিক কত কি পরিমাণ আয়োডিন ছিল। সো আমাদের মেইন ইকুয়েশনটা আমরা একটু লিখে ফেলি। মেইন ইকুয়েশনটা হচ্ছে আমাদের W1 = W ইনটু V ডিভাইডেড বাই হচ্ছে KDS প্লাস V। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। সো ইকুয়েশনের W হচ্ছে আমাদের প্রাথমিক ভর, যেটা তোমার এখানে হিন্ট দেওয়া আছে। W মানটা কিভাবে বের করবা? W মানটা অ্যাকচুয়ালি হবে তোমার, যেহেতু তোমরা হচ্ছে মূল সংখ্যা আগে আনতে হবে, তারপর মূল সংখ্যা থেকে আণবিক ভর দিয়ে গুণ করে তুমি হচ্ছে প্রাথমিক ভরটা বের করবা। সো এখানে 0.5 মোলার অর্থাৎ মোল পার লিটার। সো এখন যদি লিটার দিয়ে গুণ করো তাহলে মোল পড়ে থাকবে। সো এখন লিটার কত, এখানে 2000 ml মানে হচ্ছে 2 লিটার। সো 2 লিটার দিয়ে গুণ করতেছো, লিটার লিটার একক হচ্ছে আমাদের ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এবং তোমার পড়ে থাকতেছে শুধু মোল, অর্থাৎ 0.5 কে 2 দিয়ে গুণ করতেছো, তোমার 1 মোল আসলো। সো এটা হচ্ছে তোমার ডাব্লুর পরিমাণ 1 মোল। বাট আমরা এখানে যেহেতু গ্রামে পারফর্ম করি, গ্রামে হিসাব করি, তার মানে এখানে 1 মোল মানে তোমরা তো জানো যে 1 মোল আয়োডিনের ভর কত, অ্যাকচুয়ালি 254। এটা হচ্ছে গ্রাম। 1 মোল আয়োডিনের ভর হচ্ছে আমাদের 254, কারণ তোমরা তো জানো আয়োডিনের একটা আয়োডিনের পারমাণবিক ভর 127, যেহেতু দুইটা আয়োডিন আছে তাই 2 দিয়ে গুণ করে তোমার 254। সো এটা হচ্ছে তোমার ডাব্লিউ, মানে হচ্ছে তোমার প্রাথমিক ভর হচ্ছে 2000 ml এ 254 গ্রাম। সো এটা হচ্ছে তোমার ডাব্লুর পরিমাণ কত, 254। আর তোমার হচ্ছে আমি যদি এটা একটু ইরেজ করে দেই, আমি এখানে তোমাদের যেহেতু বুঝাই ফেললাম। তারপরে ভি এর পরিমাণটা দেখো, আমাদের যেহেতু জলীয় দ্রবণের আয়তন ভি দেয়া আছে হচ্ছে আমাদের 2000 ml, এটা হচ্ছে জলীয় দ্রবণের আয়তন ভি। তারপরে কেডির ভ্যালুটা দেখো তো, এখানে কেডির ভ্যালুটা কি, আমরা এটা বসাবো? তোমরা বলো তো। না, ইনভার্স করে ভাইয়া। অবশ্যই এটা বসাতে পারবো না, কারণ এখানে দেখো উপরে অ্যাকুয়াস সলিউশনে আয়োডিনের ঘনমাত্রা আছে, নিচে CCl4 আয়োডিনের ঘনমাত্রা আছে। অবশ্যই আমাকে ইনভার্স করে বসাতে হবে। তাহলে এটা কি হবে আমাদের, ইনভার্স করে যদি আমরা বসাই তাহলে হবে 1/0.0116। এটা হচ্ছে আমাদের কেডির ভ্যালু। এস এর ভ্যালু আমাদের কত দেয়া আছে, 500 ml। সো 500 ml বসিয়ে দিলাম আমরা। তারপরে হচ্ছে আমরা হচ্ছে আবার, বাট অবশ্যই তোমাকে উপরে নিচে ইউনিটটা সেম বসাতে হবে। যে আয়তন বসাচ্ছি, এমএল এ বসালে এমএল, লিটারে বসালে লিটার, সব ইউনিটগুলো সেম হতে হবে, না হয়তো কাটাকাটি যাবে না। সো তখন তোমার ম্যাথ ভুল হয়ে যাবে। সো এখানে বসাচ্ছ 2000 ml। আচ্ছা, সো এটা হচ্ছে তোমার প্রাথমিক কাজ। সো এখান থেকে বলতে পারবা যে আসলে ওই ওয়াটারে অনিষ্কাশিত আয়োডিনের পরিমাণ কত। সেটা কত আসে আমরা একটু বের করে ফেলে, যদি আমাদের ভ্যালুটা আসবে হচ্ছে 500 প্লাস হচ্ছে আমাদের নিচে 2000। সো এই ভ্যালুটা আসতেছে আমাদের 11 পয়েন্ট, 11.5।
এক্স্যাক্টলি 11.26 গ্রাম, এটা হচ্ছে তোমার অনিষ্কাশিত আয়োডিনের পরিমাণ। তাহলে অবশ্যই নিষ্কাশিত এখান থেকে বের করতে পারবা প্রথম ক্ষেত্রে নিষ্কাশিত। সো প্রথম ক্ষেত্রে নিষ্কাশিত কত, তাহলে পরিমাণ মোট পরিমাণ ছিল 254, বিয়োগ করছে 11.2526 গ্রাম, তাহলে এখানে আসতেছে তোমার 242.74 গ্রাম। এটা হচ্ছে তোমার নিষ্কাশিত পরিমাণ, অর্থাৎ প্রথম ক্ষেত্রে, প্রথমবারে। এখন তোমাকে বেশ সচেতন হতে হবে, যেহেতু তুমি 2000 ml এ তোমার যদি এত গ্রাম অনিষ্কাশিত থাকে, সে 2000 ml থেকে 1000 ml কে নিচ্ছ, তার মানে অবশ্যই আমাদের এইটার কি হবে বলতো, ওয়েট, হ্যাঁ, এটা আমাদের কি হবে, অর্ধেক হয়ে যাবে। কারণ দেখো 2000 ml এ যদি 11.26 গ্রাম মানে অনিষ্কাশিত থাকে, তুমি যখন 2000 ml কে 1000 ml এ নিচ্ছ, কারণ এই যে 2000 ml এর ভিতরে এই পরিমাণটা আছে, এটা একদম মানে সব ক্ষেত্রে মানে সুষমভাবে ছড়ায় আছে। সো তুমি যখন 1000 ml কে আইসোলেট করবে ওখান থেকে, তখন অ্যাকচুয়ালি এটা অর্ধেক হয়ে যাবে, যেটা আয়তনটা অর্ধেক হয়ে যাচ্ছে। সো এখানে দ্বিতীয়বার নিষ্কাশনের ক্ষেত্রে প্রাথমিক ভরের ভূমিকা থাকবে এইটা ডিভাইডেড বাই 2, মানে W1/2। সো এটা হবে ওই সেকেন্ড ক্ষেত্রে প্রাথমিক ভর। সো সেকেন্ড ক্ষেত্রে যদি আমরা ফর্মুলা লিখে ফেলি, W2 ইকুয়ালস টু হবে আমাদের W1 ডিভাইডেড বাই 2। রিজনটা আশা করি ক্লিয়ার তোমাদের কাছে। W2 হচ্ছে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে অনিষ্কাশিত পরিমাণ, আর W1 যেহেতু আমরা 2000 ml থেকে 1000 ml নিচ্ছি, ইনটু হবে আমাদের, দেখো উপরে 1000 ml বসাবো অবশ্যই, নিচে কেডির ভ্যালু তো চেঞ্জ হবে না, সো কেডির ভ্যালু আমরা অ্যাজ ইট ইজ বসাই দিচ্ছি। আর এরপরে বসাচ্ছি হচ্ছে আমাদের CCl4, দেখো কত দেয়া আছে, 250 ml CCl4। সো 250 ml CCl4 বসাচ্ছি, প্লাস দিচ্ছি হচ্ছে আমরা 1000 ml। দেখো আমাদের হচ্ছে এখন যদি ক্যালকুলেশনটা করে ফেলি, W1 ছিল আমাদের, ক্যালকুলেটর দিয়ে যদি বের করে ফেলি, দেন আমাদের কত আসে, সো ভ্যালুটা আসতেছে আমাদের হচ্ছে 0.2496। বেশ ছোট একটা ভ্যালু আসতেছে, এত গ্রাম অনিষ্কাশিত। তার মানে এখান থেকে নিষ্কাশিত কত গ্রাম, এখান থেকে নিষ্কাশিত অবশ্যই হবে তোমার প্রাথমিক ভর থেকে এটা বিয়োগ। সো প্রাথমিক ভর কত, 11.26 ডিভাইডেড বাই 2, এটা ছিল এখানে প্রাথমিক ভর। সেখান থেকে আমরা বিয়োগ দিচ্ছি কত বলতো, 0.2496 এত গ্রাম। সো এখান থেকে আমাদের ভ্যালুটা আসতেছে হচ্ছে 11.26 ডিভাইডেড বাই 2 মাইনাস হচ্ছে আমাদের অ্যান্সার। সো ভ্যালুটা আসবে হচ্ছে 5.38 গ্রাম। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে অনিষ্কাশিত। তার মানে দেখো, এখন তোমাকে কোশ্চেন করছে কি, প্রাথমিক জলীয় দ্রবণে I2 এর কত শতাংশ এখন নিষ্কাশিত হলো। সো দুই ক্ষেত্রে তুমি নিষ্কাশিত পরিমাণটা পেয়ে গেলে, এটা প্রথম ক্ষেত্রে নিষ্কাশিত, এটা দ্বিতীয় ক্ষেত্রে নিষ্কাশিত। আর শুরুতে কত ছিল, শুরুতে ছিল 254 গ্রাম। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে অ্যাকচুয়ালি নিষ্কাশিত যে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজটা হবে আমাদের উপরে, উপরে হবে আমাদের হচ্ছে, তোমরা বলো তো এখন কি লিখবা তোমরা, এটা আমরা কিভাবে বের করবো লাস্ট পোর্শনটা, তোমরাই বলো আমাকে, লাস্ট পোর্শনটা আমি কিভাবে ক্যালকুলেট করব আমরা। ভাই এই দুটো যোগ করে, হ্যাঁ, যোগ করে নিচে শতকরা, যোগ করে তারপর মানে নিচে মেইন ভরটা রাখতে হবে। যে মেইন, উপরে তোমার যোগফলটা ইনটু 100%, এটাই তো না? জি ভাই। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে আমাদের। জি ভাইয়া। তো উপরে বসবে হচ্ছে টোটাল নিষ্কাশিত পরিমাণ, নিচে থাকবে প্রাথমিক ভরটা, যেটা একদম শুরুতে 254 ছিল, ইনটু 100। সো এটাই হচ্ছে তোমার অ্যান্সার। সো এখানে আসবে হচ্ছে 254.74 যোগ হচ্ছে আমাদের 5.38 ডিভাইডেড বাই হবে তোমার প্রাথমিক ভর, অর্থাৎ 254 ইনটু আমাদের 100%। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রাথমিক জলীয় দ্রবণে বিদ্যমান I2 এর কত শতাংশ নিষ্কাশিত হলো, এভাবে অ্যাকচুয়ালি আমরা ওয়ার্কআউট করতে পারি। সো এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি ম্যাথটা ক্লিয়ার। একটু টেকনিক্যাল ম্যাথ ছিল, কারণ এই ম্যাথটা, এই টাইপের সেম একটা ম্যাথ তোমাদের আগের ক্লাসেও করাইছি। সো আশা করি এটা বুঝতে প্রবলেম হলো না। আচ্ছা, আমরা এখন লাস্ট প্রবলেমটাতে যাই। সো এই 6টা প্রবলেম নিয়ে কথা বললাম মেইনলি আমরা, এবং এই 6টা প্রবলেম যখন তোমরা সলভ করবা, নিজে নিজে পারবা, তখন আশা করি আর কোনো প্রবলেমই তোমাদের কাছে কঠিন মনে হবে না এই টপিক রিলেটেড। সো এই প্রবলেমটা একটু দেখি আমরা। কার্বন টেট্রাক্লোরাইড এবং পানিতে I2 এর বন্টন গুণাঙ্ক দেয়া আছে 80। আচ্ছা, সো এইটা কি মিন করতেছে, এটা মিন করতেছে কার্বন টেট্রাক্লোরাইড এবং পানিতে I2 এর বন্টন গুণাঙ্ক। তার মানে কেডির ভ্যালুটা অ্যাকচুয়ালি তোমার এখানে কার্বন টেট্রাক্লোরাইড মানে সামথিং দ্রবের ঘনমাত্রা কার্বন টেট্রাক্লোরাইড, এবং পানিতে অর্থাৎ সামথিং দ্রব, এটা পানিতে এটার ঘনমাত্রা অনুপাত হচ্ছে আমাদের 80। ঠিক আছে, এখন একটা বিষয় একটু খেয়াল করো, আমাদের কোশ্চেনে কি চাইছে, কোন তাপমাত্রায় প্রতি লিটার পানিতে 0.35 গ্রাম আয়োডিন সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। দেখো তোমরা ক্লু পেয়ে গেছো, কোন তাপমাত্রায়
প্রতি লিটার পানিতে 0.35 গ্রাম আয়োডিন সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। এটা কি ইন্ডিকেট করতেছে? সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, এটা কিন্তু তোমার দ্রাব্যতাকে ইন্ডিকেট করতেছে। তার মানে এই যে গ্রাম পার লিটার, অর্থাৎ আমাদের এই লাইনটা খেয়াল করো, কোন তাপমাত্রায় প্রতি লিটার পানিতে 0.35 গ্রাম আয়োডিন সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। অর্থাৎ এখানে তোমার অবশ্যই বুঝতে পারতেছে, যেহেতু সম্পৃক্ত দ্রবণের কথা বলছে, তার মানে অবশ্যই এটা দ্রাব্যতাকে ইন্ডিকেট করতেছে, এবং দ্রাব্যতার এখানে এককটা কি? গ্রাম পার লিটার। এবং তোমরা জানো যে দ্রাব্যতা হচ্ছে বেসিক্যালি এক ধরনের ঘনমাত্রা। সো আমরা এটা বলতে পারি, আমরা এই জায়গায় অ্যাকচুয়ালি এই জিনিসটাকে বসাতে পারি, মানে এই অ্যাকুয়াসের জায়গায় আমরা এই ঘনমাত্রাটাকে বসাতে পারি। সো এটা যদি হয় তোমার দ্রাব্যতা, মানে যেহেতু ঘনমাত্রা একরকম দ্রাব্যতা, সো এটা যদি হয় তোমার দ্রাব্যতা, যেহেতু ঘনমাত্রা, তার মানে অবশ্যই তুমি যখন এটাকে অ্যাকচুয়ালি কেডি দিয়ে গুণ করতেছো, তখন তুমি ওই তাপমাত্রায় কার্বন টেট্রাক্লোরাইডে আয়োডিনের ঘনমাত্রাটা পেয়ে যাবা। সবাই বুঝছি আমরা এই প্রবলেমটা? জি ভাইয়া। একদমই ইজি ভাইয়া, আবার প্রবলেম। একটু বলেন ভাইয়া। আচ্ছা, অবশ্যই অবশ্যই, একদমই ইজি প্রবলেম। বুয়েটে এরকম প্রবলেম হচ্ছে অ্যাটলিস্ট তোমরা 3-4টার মতো পাবা, যেটা হচ্ছে একদমই সহজ, বাট এটা 10 নম্বরে চলে আসবে। বাট এই ম্যাথটা হচ্ছে তোমরা যদি লাইফে ফার্স্ট টাইম দেখো, এটা কিন্তু তোমাদের বইয়ের ম্যাথ, এমন না যে হচ্ছে এটা টোটালি তোমাদের বইয়ের ম্যাথ। তোমাদের বইয়ের ম্যাথগুলো অবশ্যই কমপ্লিট করতে হবে, এবং এই ম্যাথটা যদি লাইফে ফার্স্ট টাইম দেখো, হয়তোবা তুমি কখনো হয়তো দ্রাবক নিষ্কাশনের সাথে দ্রাব্যতার কম্প্যারিজন করো নাই, বাট এটা কিন্তু খুবই সহজ একটা ম্যাথ, খুবই সহজ লজিক, বাট লাইফে ফার্স্ট টাইম দেখলে প্রবলেম হতে পারে এক্সাম হলে। এই জন্য অ্যাটলিস্ট বইয়ের ম্যাথগুলো সবসময় করবা, কারণ বইয়ের ম্যাথগুলো তোমার হচ্ছে না পারলে তোমার একদম অবস্থা খারাপ হয়ে যাবে, তোমার সিরিয়ালে একদম 12টা বেজে যাবে। সো বইয়ের ম্যাথগুলো মাস্ট পারতে হবে পরীক্ষা হলে, নাহলে চান্সই মিস হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সো বইয়ের ম্যাথগুলো মাস্ট এনশিওর করতে হবে তোমাদের পারাটা, দেন হচ্ছে আমরা আরো এডিশনাল ম্যাথ শিখবো। আচ্ছা, সো আরেকবার আমি বলতেছি, যেহেতু তোমার কেডির ভ্যালুটা এখানে দেয়া আছে, কার্বন টেট্রাক্লোরাইড এবং পানিতে আয়োডিনের বন্টন গুণাঙ্ক হচ্ছে 80, এবং কার্বন টেট্রাক্লোরাইডে আমাদের এখানে যে অবশ্যই ঘনমাত্রাকে ইন্ডিকেট করতেছে, এখানে কার্বন টেট্রাক্লোরাইডের দ্রবের ঘনমাত্রা, এটা হচ্ছে অ্যাকুয়াস সলিউশনের দ্রবের ঘনমাত্রা। এবং তুমি এখানে খেয়াল করো, এই লাইনটা কোন তাপমাত্রায় প্রতি লিটার পানিতে 0.35 গ্রাম আয়োডিন সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। এটা অ্যাকচুয়ালি এই ঘনমাত্রাটা কিন্তু হচ্ছে তোমার দ্রাব্যতাকে ইন্ডিকেট করতেছে, যেহেতু সম্পৃক্ত দ্রবণ বলছে। সো এই ঘনমাত্রার জায়গায় যদি তুমি দ্রাব্যতা বসায়, তুমি যদি হচ্ছে এইটার ঘনমাত্রাটা বের করো, তাহলে অবশ্যই এটা দ্রাব্যতাই আসবে, নো ডাউট। কারণ একটা দ্রাব্যতা হবে আর একটা অন্য কিছু হবে, এটা তো হয় না সাধারণত। এই রেশিওটা কিন্তু তোমার ওই পার্সপেক্টিভ থেকে সেমই থাকবে, যে এটা যদি দ্রাব্যতাকে ইন্ডিকেট করে, তুমি যখন এটাকে গুণ করবে, তখন আচ্ছা মানে এটা তোমার হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবের দ্রাব্যতাকে ইন্ডিকেট করতে বাধ্য। সো এটা হচ্ছে রেশিওর ক্ষেত্রে সেম প্রপার্টির, রেশিও যখন আমরা করি সেম প্রপার্টি থাকে অলওয়েজ। সো বেসিক্যালি এটা তখন কার্বন টেট্রাক্লোরাইডে তোমার দ্রবের দ্রাব্যতাকে ইন্ডিকেট করবে। সো খুবই সহজ একটা প্রবলেম। জাস্ট এরপরের লাইন হবে তোমার দ্রবের ঘনমাত্রা কার্বন টেট্রাক্লোরাইডে, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে দ্রবের দ্রাব্যতা কার্বন টেট্রাক্লোরাইডে, অর্থাৎ কেডি কে গুণ করতেছো তুমি 0.35 দিয়ে। কেডির ভ্যালু তোমার দেয়া আছে 80, সো 0.35 দিয়ে গুণ করতেছো, দেখো তো ভ্যালুটা কত আসে। আসতেছে তোমার 28 কি আসতেছে, 28 গ্রাম পার লিটার। এটা হচ্ছে তোমার দ্রাব্যতার বের করে ফেললো, যে কার্বন টেট্রাক্লোরাইডে আয়োডিনের দ্রাব্যতা হচ্ছে তোমার 28 গ্রাম পার লিটার। এবং একটা জিনিস খেয়াল করো, যে পানিতে দ্রাব্যতা দেখছো কত কম, কারণ কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে তোমার একটা, পানি হচ্ছে একটা পোলার দ্রাবক। সো পোলার দ্রাবকে তোমার যে আয়োডিন যেহেতু তোমার অপোলার যৌগ, সো অপোলার যৌগ পোলার দ্রাবকে এটা দ্রাব্যতা খুবই সামান্য পরিমাণে থাকবে। সো এই কারণে এই ভ্যালুটা মাত্র তোমার হচ্ছে 0.35 গ্রাম, অর্থাৎ 1 লিটার পানিকে সম্পৃক্ত করতে মাত্র 0.35 গ্রাম আয়োডিন দিচ্ছ। আর যেহেতু কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে আমাদের একটা অপোলার দ্রাবক, সো অপোলার দ্রাবকে অপোলার যৌগ তাদের দ্রাব্যতা অনেক বেশি হবে, সেই কারণে এই ভ্যালুটা অ্যাকচুয়ালি 0.35 থেকে ডিরেক্ট তোমার 28 গ্রাম পার লিটার হয়ে গেল। সবার ক্লিয়ার এই পর্যন্ত? সবাই একটু রেসপন্স করি। জি ভাইয়া। ভাইয়া, হ্যাঁ বলো ভাইয়া। ভাইয়া এখানে কেডি এর ভ্যালু বলছেন যে মানে কার্বন টেট্রাক্লোরাইড বাই মানে জলীয় দ্রবণ। এখানে ভাইয়া আমার একটা প্রশ্ন আছে, এখানে আপনি যদি আমরা মানে আগে যেটা করাইছিলেন, ওইখানে আপনি কি মোলারিটি ইউজ করেন নাই, যে মোল পার লিটার ইউজ করেন নাই? দেখো ভাই, একটা কথা বলি, তোমার উপরে নিচে তোমার ঘনমাত্রার এককটা সেম হইতে হবে, কেডির কিন্তু কোনো একক নাই। সো তুমি যদি উপরে মোল পার লিটার বসাও, নিচের এককটা মোল পার লিটারই থাকতে হবে, তাহলে একক একক ক্যান্সেল আউট হয়ে কেডি এককবিহীন একটা সংখ্যা আসবে। সো এখানে যদি তুমি গ্রাম পার লিটার ব্যবহার করো, অবশ্যই মেক শিওর নিচেরটা তোমাকে গ্রাম পার লিটার ইউজ করতে হবে, তাহলে না দুইটা একক কাটাকাটি গিয়ে তোমার এককবিহীন কেডি আসবে। কেডির কিন্তু কোনো একক নাই। সো উপরের নিচে তোমার ইউনিটটা সেম রাখতে হবে, মোলারিটি ইউজ করলে মোলারিটি, গ্রাম পার লিটার হলে গ্রাম পার লিটার,
দ্রব্য পার 100 গ্রাম দ্রাবক ইউজ করলে ওইটাই থাকবে নিচে, বাট জাস্ট এককটা ডিফারেন্ট হওয়া যাবে না, এটা মেক শিওর করতে হবে, বুঝছো? আচ্ছা ভাইয়া, হুম। এখানে ধরেন আপনি 0.35 গ্রাম পার লিটার লিখলেন উপরে, এবার এটাকে যদি আমরা মোল পার লিটারে কনভার্ট করি তাহলে তো আমাদেরকে এটাকে মানে মানে পারমাণবিক ভর ইউজ করতে হবে, তাই তো? হুম হুম। হ্যাঁ হুম। হ্যাঁ, বলো ভাই। তো ভাইয়া, উপরে এবং নিচে যৌগ 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 কি সেম? উপরে আর নিচে তোমার দ্রব্যটা তো সেম ভাইয়া, দ্রব্যটা সেম। সো ও তুমি আচ্ছা গ্রাম আচ্ছা পার লিটারকে হচ্ছে ইয়াতে কনভার্ট করতেই পারতো, মোল পার লিটারে কনভার্ট করতেই পারো, বাট ওইটা তো তোমার এখানে ম্যান্ডেটরি না। তোমাকে তো বলেনি মোলার দ্রাব্যতা বের সেম করতে, অ্যান্সার আসবে, বুঝছি। বুঝতে পারছো? সো যদি তোমাকে কোশ্চেনে বলতো যে জি। আয়োডিনের মোলার দ্রাব্যতা নির্ণয় করো, তখন তোমাকে গ্রামকে মোলে কনভার্ট করতে হবে, ঠিক আছে? সো ওটা তো আর বলেনি। সো এটাই হচ্ছে মোটামুটি আছে দ্রাব্যতা রিলেটেড ম্যাথ। আমরা এখন ক্রোমাটোগ্রাফি শুরু করব। আচ্ছা, সো একটা সেকেন্ড আমাকে একটু সময় দাও, আমি জাস্ট 1 সেকেন্ডের মধ্যে ব্যাক করতেছি। আমরা হচ্ছে ক্রোমাটোগ্রাফি স্টার্ট করব। আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, আমরা তাহলে ক্রোমাটোগ্রাফি স্টার্ট করি এবং আজকে ইনশাআল্লাহ চ্যাপ্টারটা শেষ করে দিব আমরা। আশা করি দেখতে পারতেছো। আচ্ছা, ক্লিয়ার দেখতেছো না তোমরা আগের মতোই? জি ভাইয়া। আচ্ছা, সো আমরা শুরু করি ক্রোমাটোগ্রাফি নিয়ে আলোচনা। সো ক্রোমাটোগ্রাফি কি জিনিস সেটা নিয়ে কথা কথা বলার আগে আমরা জাস্ট, তোমরা এত দিন ধরে একটা ফেনোমেনা অবশ্যই দেখে আসছো, সেটা হচ্ছে ধরো তোমার কাগজে লেখা, কাগজে লিখলা কলম দিয়ে, সো সেটা যদি কোনো কারণে পানিতে ভিজে যেত তাহলে দেখতে যে কালার গুলো এভাবে স্ক্যাটারিং হতো, অর্থাৎ মানে কালার গুলো এভাবে ছড়ায় পড়তো চারদিকে। সো কলমের লেখা কালে যদি এভাবে ভিজে যায়, সো এরকম একটা জিনিস দেখতে পারতো। সো এটা কিন্তু একটা ক্রোমাটোগ্রাফির একটা বেসিক এক্সাম্পল, যে পেপার ক্রোমাটোগ্রাফি। পেপার ক্রোমাটোগ্রাফি একটা বেসিক এক্সাম্পল হচ্ছে আমাদের এরকম যে মিক্সচার আছে, যে মিক্সচার গুলো, এটা হচ্ছে একটা মিক্সচার, সেই মিক্সচার থেকে আমাদের এই মিক্সচারটা তৈরি করছে যে কম্পোনেন্ট গুলো, যে উপাদানগুলো, সেগুলো বিভিন্নভাবে ছড়ায় পড়ে চারদিকে। সো এটা হচ্ছে আমাদের ক্রোমাটোগ্রাফির একটা বেসিক এক্সাম্পল, এবং ক্রোমাটোগ্রাফি নিয়ে ডিটেলস হচ্ছে আমরা আজকে ক্লাসে ইনশাআল্লাহ কথা বলে শেষ করে ফেলবো। আচ্ছা, আরেকটা ক্রোমাটোগ্রাফি ইউজ হতে পারে তোমার, ধরো এটা হচ্ছে আমাদের লিফ। সো লিফ থেকে তুমি যখন আম, একটা পাতাকে এক্সট্রাক্ট করলে, এখানে পাতাকে এক্সট্রাক্ট করে যখন পাতাটা বাটলা, সো পাতাটা বাটার পর তুমি যখন হচ্ছে রসটাকে, অ্যাকচুয়ালি যাকে লিফ স্ট্র্যাক বলতেছো, ওই রসটাকে যখন হচ্ছে একটা পেপারের উপর দিচ্ছ, পেপারের উপর দেওয়ার পর লিফ স্ট্র্যাককে পেপারে দিচ্ছ, এবং এই পেপারটা একটু খেয়াল করো, এই পেপারটাকে এমন ভাবে এখানে ডুবানো হয়েছে যে, যে ডুবানোর ফলে তোমার এই যে আমাদের সলভেন্টের যে লেয়ারটা আছে, এই লেয়ারটা হচ্ছে আমাদের এই লিফ স্ট্র্যাক স্পট, যে স্পট মানে এখানে যে স্পটটা, যেখানে অ্যাকচুয়ালি তুমি লিফটাকে মানে রসটাকে দিছো অ্যাকচুয়ালি পেপারের উপরে, সেটাকে ওভারকাম করে যাচ্ছে না, মানে তার নিচে আছে, মানে এই লেয়ারটা অলওয়েজ আমাদের স্যাম্পলের নিচে থাকতে হবে। অর্থাৎ আমাদের সলভেন্টের যে লেয়ার, এখানে দেখো সলভেন্ট হিসেবে আমাদের প্রোপানন ইউজ করা হয়েছে, সেই প্রোপাননের যে লেয়ারটা আছে, সেই লেয়ারটা অবশ্যই তোমার এই স্যাম্পলের নিচে অবস্থান করতে হবে। এবং এরপরে যেটা দেখবা তোমার হচ্ছে এখানে যেহেতু লিফ স্ট্র্যাক নেওয়া হয়েছে, লিফ স্ট্র্যাকে যখন হচ্ছে আস্তে আস্তে আমাদের যেহেতু এখানে হচ্ছে ক্যাপিলারি অ্যাকশন আছে, মানে ক্যাপিলারি অ্যাকশন বলতে আমাদের দ্রাবক হচ্ছে এটা বেয়ে বেয়ে উপরে চলে যাবে, এটাকে ক্যাপিলারি অ্যাকশন বলা হয়। সো এই অ্যাকশন, যেহেতু ক্যাপিলারি অ্যাকশন আছে, অর্থাৎ দ্রাবক আস্তে আস্তে উপরে দিকে উঠতে থাকবে পানি শুষে শুষে, মানে এখানে যে অ্যাকচুয়ালি যে দ্রাবকটা আছে সেই দ্রাবকটা অ্যাবজর্ব হয়ে হয়ে উপরে উঠতে থাকবে। সেই ক্যাপিলারি অ্যাকশনের ফলে এই যে পিগমেন্টটা, মানে এখানে যে লিফ স্ট্র্যাকটা আছে, সেই লিফ স্ট্র্যাকটা দেখতে পারতেছে এখানে কয়েকটা লেয়ারে ডিভাইডেড হয়ে গেছে। সো এখানে দেখতে পারতেছে হচ্ছে এখানে ক্যারোটিনের সবার উপরে চলে গেছে, জ্যান্থোফিল একটু নিচে আছে। সো তোমরা এগুলো বায়োলজিতে দেখছো, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, তারপরে আমাদের অ্যান্থোসায়ানিন। সো
আমাদের অ্যাকচুয়ালি লিফের ভিতরে কি কি ধরনের ক্লোরোফিল পিগমেন্ট আছে সেগুলো অ্যাকচুয়ালি ক্রোমাটোগ্রাফি টেকনিকের মাধ্যমে এইভাবে আমরা আইসোলেট করলাম। মানে হচ্ছে তোমার এটা অ্যাকচুয়ালি কোন নীতির উপর বেস করে করা হয়েছে সেগুলো আমরা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে দেখতে থাকবো আজকের ক্লাসে। এবং তোমরা দেখতে পারতেছো ক্যারোটিনয়েড, জ্যান্থোফিল, তারপর ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ডিফারেন্ট লেয়ার তৈরি হচ্ছে এখানে। এবং এটা কিসের উপর বেস করে হচ্ছে, এখানে হইতে পারে পোলারিটি, হইতে পারে সাইজ, হইতে পারে চার্জ। সো ডিফারেন্ট প্রপার্টির উপর বেস করে এই সেপারেশনটা ক্রিয়েট হতে পারে, লেয়ারটা ক্রিয়েট হতে পারে। আচ্ছা, সো আমরা আমাদের সিলেবাসে মেইনলি ক্রোমাটোগ্রাফি আসলে হিউজ একটা টপিক এবং ক্রোমাটোগ্রাফি অনেক অ্যাপ্লিকেশন আছে। আচ্ছা, কেউ চ্যাটে কিছু লিখছো? ও আচ্ছা, ক্রোমাটোগ্রাফি তোমার হচ্ছে হিউজ একটা টপিক এবং ক্রোমাটোগ্রাফির হচ্ছে তোমার অনেক ধরনের ক্রোমাটোগ্রাফি আছে বেসিক্যালি। সো আমরা আমাদের সিলেবাসে আমাদের মাত্র 2টা ক্রোমাটোগ্রাফি নিয়ে ডিসকাস করা হয়েছে, সেটা হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি একটা, আর একটা হচ্ছে আমাদের ওয়েট কেন জানি না স্লাইড চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পেপার ক্রোমাটোগ্রাফি একটা এক্সাম্পল। তারপরে হচ্ছে আমাদের এটাও পেপার ক্রোমাটোগ্রাফি। আমরা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি জিনিসগুলো দেখতে থাকবো, আমাদের কতটুকু দরকার এবং কতটুকু শিখলে আমাদের হচ্ছে এই টপিকটা পুরোপুরি কভার আপ হয়ে যাবে। এবং যেহেতু বললাম এটা একটা অ্যাডভান্স টপিক এবং এটা হচ্ছে তোমার কেমিস্ট্রিতে অনেক বেশি পরিমাণে ইউজ হয়, এবং কেমিস্ট্রি ছাড়াও তোমার বায়োলজিক্যাল যে স্যাম্পল গুলো আছে সেই স্যাম্পল থেকে প্রপার আমার কম্পাউন্ড গুলোকে এক্সট্রাক্ট করার জন্য এটা মেইনলি ইউজ করা হয়। এবং অনেক ধরনের ক্রোমাটোগ্রাফি টেকনিক আছে, 14টা 15টা মতো ক্রোমাটোগ্রাফি টেকনিক আছে, বাট আমাদের সিলেবাসে মাত্র 2টা টেকনিক আমরা কথা বলবো, একটা হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি, একটা হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি। সো আস্তে আস্তে আমরা আমাদের ডিসকাশন শুরু করি, তারপর আমরা আমাদের যে পিকচার গুলো আছে এখানে স্লাইডে সেগুলো আমরা আস্তে আস্তে ডিসকাস করা শুরু করব। আচ্ছা, আমি এই পিকচারটা ডিলিট করে দিই, এখানে ডাবল হয়ে গেছে। সো এই মিটিংটা যদি এন্ড হয়ে যায় তোমরা আবার সেম লিংকে অবশ্যই জয়েন করবা। আচ্ছা, আমরা তাহলে শুরু করি, আজকের ক্লাসে শেষ করে দিয়েছি, আপনারটা আর টানবো না। আচ্ছা, তাহলে শুরু করি। সো একদম বেসিক থেকে শুরু করি ক্রোমাটোগ্রাফি। সো ক্রোমাটোগ্রাফি, এই যে ওয়ার্ডটা ক্রোমাটোগ্রাফি, সো এই ওয়ার্ডটার ভিতরে 2টা পার্ট আছে। একটা হচ্ছে এই ক্রোমা, এই পার্টটা হচ্ছে ক্রোমা, এটা একটা পার্ট, আর গ্রাফি একটা পার্ট। সো ক্রোমা মিন্স হচ্ছে কালার বা রং, আর এই গ্রাফি দ্বারা বোঝানো হয় হচ্ছে চিত্ররেখা। গ্রাফি হচ্ছে আমাদের চিত্ররেখা। সো এইটা যখন প্রথম নামকরণ করা হয়েছে ক্রোমাটোগ্রাফি, তখন মেইনলি এই ক্রোমাটোগ্রাফি টেকনিকটার আবিষ্কারককে সেটা তোমরা একটু নামটা শুনে নাও, সেটা হচ্ছে মিখাইল সোয়াইট। সো এই নামটা একটু মাথায় রাখতে পারো চাইলে, দরকার খুব বেশি যে দরকার এরকমও না। সো আমি জাস্ট লিখে দিচ্ছি, মেনশন করে দিচ্ছি, বিজ্ঞানী মিখাইল সোয়াইট। সেটা হচ্ছে ওনার নাম, যে অ্যাকচুয়ালি তোমার ক্রোমাটোগ্রাফি টেকনিকটা ডিসকভার করছে। উনি একজন বোটানিস্ট ছিলেন এবং উনি হচ্ছে তোমার ক্লোরোফিল পিগমেন্ট নিয়ে কাজ করতেছিলেন, এবং ক্লোরোফিল আসলে কি দ্বারা তৈরি, ক্লোরোফিল অ্যাকচুয়ালি তোমার কি কি কম্পোনেন্ট দ্বারা তৈরি সেটা নিয়ে উনি কাজ করার সময় মেইনলি হচ্ছে এই ক্রোমাটোগ্রাফি টেকনিকটা ডিসকভার করে ফেলেন। উনি একজন বোটানিস্ট ছিলেন এবং উনি তখন যেহেতু কালারফুল পিগমেন্ট নিয়ে কাজ করতেছিলেন সেই কারণে উনি এটার নাম দেন ক্রোমাটোগ্রাফি, অর্থাৎ রঙের চিত্ররেখা। বাট রিসেন্ট টাইমে তোমার যে শুধুমাত্র কালারফুল জিনিস নিয়ে ক্রোমাটোগ্রাফিতে ইউজ হবে বিষয়টা এরকম না, কালারফুল কালারলেস সব জিনিসে আমরা ক্রোমাটোগ্রাফি ইউজ করতে পারি। বাট তখন যেহেতু উনি কালারফুল পিগমেন্ট নিয়ে কাজ করতেছিলেন তাই হচ্ছে এই নামকরণটা এইভাবে আসছে যে রঙের চিত্ররেখা। আচ্ছা, তো আমরা আরো আস্তে আস্তে ডিটেলে প্রবেশ করি, এবং ক্রোমাটোগ্রাফি টেকনিকটাতে মেইনলি যেটা করা হয় তোমরা চিত্র থেকে বুঝতে পারতেছো, সেপারেশন বা পিউরিফিকেশনের জন্য আমরা ক্রোমাটোগ্রাফি ইউজ করি। অর্থাৎ একটা মিশ্রণ থেকে, একটা মিক্সচার থেকে তাদের কম্পাউন্ড গুলো যেটা ওই মিক্সচারটা তৈরি করছে সেই কম্পাউন্ড গুলোকে মেইনলি সেপারেশন অথবা পিউরিফিকেশনের জন্য আমরা এই ক্রোমাটোগ্রাফি টেকনিকটা পারফর্ম করে থাকি। এবং আস্তে আস্তে আমি আমার বেসিক এই ডিসকাশনটা শেষ করি, যখন আমরা চিত্রতে চলে যাব তখন বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। এবং এই ক্রোমাটোগ্রাফি এটা মেইনলি হচ্ছে 2টা মূলনীতির উপর কাজ করে। সেই 2টা মূলনীতি হচ্ছে, একটা হচ্ছে স্টেশনারি ফেজ, যেটা বাংলা হচ্ছে আমাদের নিশ্চল দশা, স্টেশনারি ফেজ বা হচ্ছে আমাদের নিশ্চল দশা। আরেকটা হচ্ছে আমাদের মোবাইল ফেজ বা সচল দশা, মোবাইল ওয়ার্ড। এই মোবাইল ওয়ার্ডটার সাথে তোমরা পরিচিত, যে মোবাইল কোর্ট বা হচ্ছে ভ্রাম্যমাণ আদালত বা হচ্ছে এই মোবাইল দ্বারা তোমার অলওয়েজ সচল কিছুকে ইন্ডিকেট করা হয়, যেমন হচ্ছে মোবাইল ফেজ বা হচ্ছে আমাদের কি বলতো সচল দশা। তো এই জিনিসটা কি সেটা আমরা বুঝবো, আমরা যখন চিত্রতে যাব তখনই হচ্ছে জিনিসটা আমরা অ্যাকচুয়ালি বুঝে যাব যে স্টেশনারি ফেজ বা মোবাইল ফেজ, এই 2টা বেসিক প্রিন্সিপালের উপর মেইনলি হচ্ছে আমাদের সব ক্রোমাটোগ্রাফি গুলো ডিপেন্ডেন্ট অনেক বেশি। এবং এই ক্রোমাটোগ্রাফিটা যেহেতু আমাদের এখানে আমাদের দ্রব্যটাকে মেইনলি একটা মিক্সচারকে আমরা ডিফারেন্ট
কম্পাউন্ডে সেপারেট করতেছি বা পিউরিফাই করতেছি, এখানে ওই যে মিক্সচার বা ওই যে দ্রবটা অ্যাকচুয়ালি যেটা আমরা ইউজ করতেছি, সেই দ্রবটার তিনটা ভৌত ধর্ম অ্যাকচুয়ালি পুরো ক্রোমাটোগ্রাফি প্রক্রিয়াটাকে কন্ট্রোল করে। সো এই তিনটা নামটা একটু শুনে রাখো, কোন তিনটা ভৌত ধর্ম যে দ্রবের এই ক্রোমাটোগ্রাফি প্রক্রিয়াটাকে কন্ট্রোল করে। জাস্ট নামগুলো জানলেই চলবে তোমাদের এই পর্যায়ের জন্য। সেটা হচ্ছে অধিশোষণ প্রপার্টি। এই অধিশোষণ ওয়ার্ডটা সম্পর্কে আমাদের একটু শুনে নাও, বা অধিশোষণ কি জিনিস, এটা ইংরেজি হচ্ছে অ্যাডসর্পশন, নট অ্যাবজর্পশন। এটা হচ্ছে আমাদের অ্যাডসর্পশন। আর এরপরে ওয়ার্ডটা হচ্ছে আমাদের দ্রাব্যতা। দ্রাব্যতা যেটা সম্পর্কে আমরা অনেক অনেক কথা বলছি, যেটা হচ্ছে সলিউবিলিটি। আর একটা প্রপার্টি হচ্ছে আমাদের বন্টন বা ডিস্ট্রিবিউশন। সো এটা নিয়ে আমাদের ডিটেল লাগবে না, জাস্ট নামটা শুনে নাও, তোমাদের বইতে নামগুলো আছে, তাই তোমাদের এই প্রপার্টিগুলো একটু এমসিকিউর খাতিরে তোমরা একটু দেখে নাও। অ্যাবজর্পশন, দ্রাব্যতা এবং বন্টন, মেইনলি তিনটা প্রপার্টির দ্রবের উপর হচ্ছে ক্রোমাটোগ্রাফির পুরো হোল প্রক্রিয়াটা অ্যাকচুয়ালি কন্ট্রোলড হয়। সো অধিশোষণ জিনিসটা কি, অ্যাবজর্পশন জিনিসটা কি, সো এটা বোঝার জন্য তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তুমি মধু নিচ্ছ খাওয়ার জন্য, ঠিক আছে? মধুটা যদি তুমি খেয়ে ফেলো, তাহলে এটাকে যদি আমি কেমিস্ট্রি ভাষায় বলি, এটা অ্যাকচুয়ালি শোষণ বলা চলে। মানে এখানে আমি তোমাদের সাথে দুইটা এক্সাম্পলের দুইটার মধ্যে একটু কম্পেয়ার করতেছি। সেটা হচ্ছে আমাদের শোষণ বা অ্যাবসর্পশন, এটা একটা ওয়ার্ড। আরেকটা হচ্ছে আমাদের আরেকটা ওয়ার্ড হচ্ছে অধিশোষণ বা অ্যাডসর্পশন। অ্যাডসর্পশন মানে বি এর জায়গায় জাস্ট ডি হচ্ছে এখানে, অ্যাডসর্পশন। সো এখানে মেইনলি কি হচ্ছে, শোষণে কি হবে, ধরো তুমি মধুটা নিলা, মধু নিয়ে পুরোটা খেয়ে ফেললা, সো খেয়ে ফেলে এটাকে আমরা বলতেছি শোষণ। আচ্ছা, আর মধুটা যদি তুমি না খেয়ে তুমি যদি গালে মাখা শুরু করো, তাহলে এটাকে বলতেছি হচ্ছে আমরা অ্যাডসর্পশন বা অধিশোষণ। মানে এখানে কি হচ্ছে, মেইনলি মধুটা প্রথম ক্ষেত্রে হচ্ছে তোমার পুরো শরীরে শোষণ, মানে পুরো শরীরের ভিতর চলে গেল। আর দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, তোমার সারফেসে আটকে আছে, বুঝছো? যে সারফেসে যদি কোনো কিছু আটকে থাকে এরকম, মানে তোমার যে মুখে টুকে মাখতেছো মধু, মানে সারফেসে তোমার আটকে আছে, সো এটাকে বলতেছি আমরা অ্যাডসর্পশন বা অধিশোষণ, বুঝতে পারছো? আর ওইটাকে বলতেছি আমরা শোষণ। সো আশা করি ক্লিয়ার, সবাই বুঝছি আমরা এই দুইটার জি মধ্যে পার্থক্য। হ্যালো, জি ভাইয়া। আচ্ছা। সো আমরা এখন আস্তে আস্তে ক্রোমাটোগ্রাফির যে প্রকারভেদ সেটা নিয়ে আমরা ডিসকাশন শুরু করি। এখানে হচ্ছে আমাকে অ্যাডিশনাল কয়েকটা স্লাইড ক্রিয়েট করতে হবে, একটু জাস্ট উপরে নিয়ে যাচ্ছি। আচ্ছা, সো আমরা এখন শুরু করি। ক্রোমাটোগ্রাফি শুরু করার আগে জাস্ট যেহেতু আমরা কয়েকটা ভৌত ধর্মের কথা বলতেছিলাম, সেই ভৌত ধর্মের উপর ভিত্তি করে ডিফারেন্ট ডিফারেন্ট ক্রোমাটোগ্রাফিক যে প্রসেস গুলো আছে সেগুলো পারফর্ম করা হয়। সো তোমাদের জাস্ট এমসিকিউ খাতিরে আমি তোমাদের বিষয়গুলো একটু লিখে দিচ্ছি, বই থেকে বোঝাটা একটু টাফ। সেটা হচ্ছে অধিশোষণ এই প্রপার্টির উপর কাজ করে তোমার দুইটা ক্রোমাটোগ্রাফি। অধিশোষণ প্রপার্টির উপর কাজ করে, যেটা আমরা কিছুক্ষণ আগে কথা বলতেছিলাম। অধিশোষণ প্রপার্টির উপর কাজ করে মেইনলি হচ্ছে আমাদের কলাম ক্রোমাটোগ্রাফি, আর হচ্ছে আমাদের কলাম ক্রোমাটোগ্রাফি, সিআরএইচ দ্বারা আমরা ক্রোমাটোগ্রাফিকে বুঝতেছি, কলাম ক্রোমাটোগ্রাফি। আর একটা হচ্ছে আমাদের থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি বা হচ্ছে টিএলসি দ্বারা ডিনোট করা হয়। এটা মেইনলি এই দুইটা ক্রোমাটোগ্রাফি অধিশোষণ ক্রোমাটোগ্রাফির উপর বেস্ট করে, এই মূলনীতির উপর বেস্ট করে কাজ করে। এরপরে যদি আমরা বন্টন পদ্ধতির উপর কাজ করে বলি, সো বন্টনের ক্ষেত্রে আমরা হচ্ছে দুইটা ক্রোমাটোগ্রাফি পাবো। একটা হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি, একটা হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি, আর একটা ক্রোমাটোগ্রাফির নাম হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি। একটা হচ্ছে আমাদের গ্যাস ক্রোমাটোগ্রাফি, এটা হচ্ছে বন্টন নীতির উপর কাজ করে। যদি আমরা আয়ন বিনিময়ের উপর কাজ করি, সো এগুলো তোমাদের সিলেবাসে নেই, এগুলো অনেক অ্যাডভান্স আলোচনা। সো আয়ন বিনিময়ের উপর যদি কাজ করে, সো আয়ন বিনিময়ের জন্য দুইটা ক্রোমাটোগ্রাফি পারফর্ম করা হয়, সেটা হচ্ছে ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি, একটা হচ্ছে অ্যানায়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি। জাস্ট নামটা তোমাদের সাথে নামগুলোর সাথে ইন্ট্রোডিউস করা এটা, বাট আমরা একটু ডিটেলসে পড়বো হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি আর পেপার ক্রোমাটোগ্রাফি। সো এটা